হাই স্টুডেন্ট। আচ্ছা দেখো, আজকে আমরা ক্লাস 11-এর কার্যক্ষমতা শক্তি যে চ্যাপ্টারটা আছে তার এমসিকিউ পার্টটা নিয়ে আজকে আলোচনা করছি। অবশ্যই ছায়া প্রকাশনের হয়েছে, অনেক স্টুডেন্ট যাতে তোমাদের সুবিধা হয়। ওকে, 1 নম্বর প্রবলেম যেটা দেওয়া আছে, ভেক্টর এফ সমান দেওয়া আছে -i + 2j + 3k, -i + 2j + 3k হয়েছে। আচ্ছা, বস্তুটিকে জেড অক্ষ বরাবর 4 মিটার সরাচ্ছে এবং ওয়াই অক্ষ বরাবর 3 মিটার। তাহলে আমরা ভেক্টর এস যেটা পাবো সেটা হচ্ছে কত, 3j, এটা হচ্ছে 3j + 4k। ক্লিয়ার? এরপর কৃতকার্য ডাব্লিউ সমান আমরা কত জানি, ডাব্লিউ সমান হচ্ছে কত, f.s। তাহলে আমরা কত লিখবো এটাকে না, -i + 2j + 3k, এটা ডট গুণফল করব 3i + 4k, এই 3j + 4k হয়ে গেছে। এরপর ডট গুণফল যদি করি তাহলে j.j1 মানে 3 দুগুণে 6 প্লাস k.k1 3 4 12, তাহলে 12 হচ্ছে কত, 18 এত জুল। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো 2 নম্বর প্রবলেম কি বলা আছে, একটি অর্ধ গোলাকৃতি পাত্রে এই উচ্চতা থেকে একটি ছোট বলকে ঠেলে দেওয়া হলো। বলটিকে এমন বেগে ঠেলা হলো যেন সেটি ঠিক পাত্রের বিপরীত প্রান্তের সর্বোচ্চ উচ্চতায় ওঠে। পাত্রের শীর্ষদেশের উচ্চতা আর হলে বলটিকে যে বেগে ঠেলা হয়েছিল তার মান কত। এটা হচ্ছে একটা অর্ধ গোলাকৃতি পাত্র, ঠিক আছে। এর উচ্চতা হচ্ছে কত, আর। যখন বস্তুটা এইখানে আছে তাহলে এই উচ্চতা মনে করছি আমরা এইচ উচ্চতায় বলটাকে রাখা হয়েছে। আচ্ছা, এইখান থেকে যদি ভি বেগে যদি আমরা বলটাকে নিচের দিকে যদি ঠেলে দেওয়া হয় তাহলে সর্বাধিক উচ্চতায় উঠে, অর্থাৎ এই বিন্দুতে উঠছে। তাহলে এইখানে যে উচ্চতা উঠছে এটা হচ্ছে কত, আর। এটা হচ্ছে কত আমাদের, আর। ক্লিয়ার? তাহলে এটা যদি আমরা এ বিন্দু বলি, এটা যদি আমরা বি বিন্দু বলি, তাহলে এখানে যে সূত্র আমরা কাজে লাগাবো সেটা হচ্ছে কোনটা না, এ বিন্দুতে মোট শক্তি বি বিন্দুতে মোট শক্তির সাথে সমান। ক্লিয়ার? অর্থাৎ শক্তির সংরক্ষণ সূত্র। তাহলে এই বিন্দুতে আমরা মোট শক্তি কত পাবো না, গতিশক্তি হচ্ছে কত, ½ mv², আর স্থির শক্তি যেটা পাবো সেটা হচ্ছে কত, +mgh। এটা কার সাথে সমান না, বি বিন্দুতে যেটা সেটা তো সম্পূর্ণটা স্থির শক্তি আকার আছে, তাহলে সেটা কত হয়ে যাবে, mgr। বুঝা গেছে? এখান থেকে আমরা কি করব সেটাকে না, ½ mv² = mgr - mgh। তাহলে ½ mv² = mg যদি কমন নেওয়া হয় তাহলে r - h হয়েছে। এরপর ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখান থেকে v² বা v যদি ডাইরেক্ট লিখি তাহলে √2g × r - h হয়ে গেছে। আচ্ছা, 2g × r - h মানে হচ্ছে ডি অপশানটা, এটা হয়েছে। আচ্ছা, 3 নম্বর কী দেওয়া আছে দেখো, অপরিবর্তিত ক্ষমতা প্রয়োগ করি একটি মেশিন একটি বস্তুকে সরেখা বরাবর চালিয়ে নিয়ে যাচ্ছে। টি সময়ে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব কার সাথে, সময়ের সাথে কীরূপে পরিবর্তিত হয়। ঠিক আছে, তাহলে 3 নম্বর প্রবলেম হচ্ছে কি, অপরিবর্তিত ক্ষমতা। তাহলে আমরা কি জানি না, P = F × V হয়েছে। তাহলে এখান থেকে লেখা যায় P সমান হচ্ছে, আচ্ছা, m × dV/dt × V। ঠিক? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, হ্যাঁ, P সমান mv × dV/dt। আমরা যদি ডিটাকে এই পাশে নিয়ে আসি তাহলে pdt = হচ্ছে কত, mv dv। এরপর যদি বোথ সাইড ইন্টিগ্রেশন করি তাহলে ইন্টিগ্রেশন অফ pdt = কত লিখবো, ইন্টিগ্রেশন অফ mv dv। ক্লিয়ার? তাহলে এটা থেকে আমরা কি পাচ্ছি, pt = m ×
ভি স্কোয়ার বাই 2, বুঝতে পারছো? এরপর এখান থেকে আমরা কি করছি যে 2pt বাই এম ইকুয়াল টু ভি স্কোয়ার, 2pt বাই এম ইকুয়াল টু ভি স্কোয়ার, দেন ভি ইকুয়াল টু রুট অফ 2pt বাই এম। এরপরে আমরা ভি সমান কত জানি, ডিএক্স বাই ডিটি, তাহলে ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু রুট অফ 2pt বাই এম। এখান থেকে ডিএক্স ইকুয়াল টু রুট অফ 2pt বাই এম ইন্টু ডিটি। আবার যদি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইকুয়াল টু কত লিখবো, এটাকে ইন্টিগ্রেশন অফ রুট অফ 2pt বাই এম ইন্টু ডিটি। তাহলে দেন কি লেখা যায়, এটা এক্স ইকুয়াল টু, আচ্ছা রুট অফ 2p বাই এম, কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল। আচ্ছা এটা হচ্ছে কত আমাদের টি টু দি পাওয়ার হাফ, তাহলে এটা লেখা যায় টি টু দি পাওয়ার 3/2 বাই 3/2। তাহলে এইখান থেকে দিস এমপ্লয়েজ এক্স ইকুয়াল টু 2/3 রুট অফ 2p বাই এম ইন্টু টি টু দি পাওয়ার 3/2। আচ্ছা এই পোর্শনটা আমাদের কনস্ট্যান্ট, তাহলে এটি যদি কনস্ট্যান্ট হয় তাহলে এক্স ইজ প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 3/2, বোঝা গেছে? তাহলে এখানে কোন অপশানটা হচ্ছে না, সি, অপশান হচ্ছে সি। তাহলে 4 নম্বর প্রবলেম কি দেওয়া আছে, এখানে সরণ এক্স সমান দেওয়া আছে 3t মাইনাস 4t স্কোয়ার প্লাস টি কিউব, 3t মাইনাস 4t স্কোয়ার প্লাস টি কিউব, এটা দেওয়া আছে। আচ্ছা টাইম টি সমান হচ্ছে, এখানে টাইম টি সমান হচ্ছে 3 সেকেন্ড, এই 4 সেকেন্ড, আর ভর এম সমান দেওয়া আছে 3 গ্রাম, 3 গ্রাম, আর এটা কিন্তু মিটারও দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এক্স যেহেতু দেওয়া আছে এখান থেকে আমরা বেগ ভিটা নির্ণয় করব। তাহলে বেগ ভি সমান আমরা কত লিখব না, এটা সমান হচ্ছে ডিএক্স বাই ডিটি। তাহলে দিস এমপ্লাইজ ভি ইকুয়াল টু ডি ডিটি অফ 3t মাইনাস 4t স্কোয়ার প্লাস টি কিউব। তাহলে এখান থেকে ভি ইকুয়াল টু এটা 3 মাইনাস 8t প্লাস 3t স্কোয়ার, ঠিক আছে? এরপর টি এর মান যদি আমরা 4 সেকেন্ড বসাই তাহলে ভি ইকুয়াল টু 3 মাইনাস 8 ইন্টু 4 প্লাস 3 ইন্টু 16, মানে 3 মাইনাস 32 প্লাস 48, তাহলে 48 আর 3 51 মাইনাস 32, তাহলে 2 10 2 11 9 3 4 5 19, নাকি 9 2 11 1 হাতে 1 3 1 4 1 5 19 এত মিটার পার সেকেন্ড হয়ে গেল। এরপর কৃতকার্য, এবার ডাব্লিউ সমান কৃতকার্য যেটা সেটা আমরা কী আকারে পাবো, এখানে গতিশক্তি আকার পাবো। তাহলে ডাব্লিউ সমান কত লিখবো, হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ হাফ এম মানে হচ্ছে 3 গ্রাম, তাহলে ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 কেজি হয়ে গেলো সেটা, ইন্টু 19 স্কোয়ার হয়েছে। তাহলে এটা হচ্ছে 1.5 ইন্টু 19 স্কোয়ার ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 এত জুল, এটা হিসাব করলে পাওয়া যাবে, বোঝা গেছে? আচ্ছা এরপর হচ্ছে কি দেখো, একটি স্থির মানের বলের ক্রিয়ায় এম ভরে একটি বস্তুর স্থির অবস্থা থেকে কোনো নির্দিষ্ট দূরত্ব গেলে বস্তুটির গতিবেগ কি হবে, হয়েছে? এখানে বস্তুটির গতিবেগ যেটা সেটা ভরের সাথে কীরূপে পরিবর্তিত হয়। তাহলে বস্তুর ভর যদি এম হয়, বেগ যদি ভি হয়, তাহলে ডাব্লিউ সমান আমরা কত লিখতে পারি না, হাফ এম ভি স্কোয়ার। এরপর ডাব্লিউ সমান হচ্ছে কত, এফ এস, তাহলে এফ এস সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এইখান থেকে 2 এফ এস বাই এম এটা সমান হচ্ছে কত, ভি স্কোয়ার। এবারে এফ এস যদি কনস্ট্যান্ট হয়, 2 তো এমনিতে কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে লেখা যায় ভি ইজ প্রপোর্শনাল টু 1 বাই রুট অফ এম, ক্লিয়ার? আচ্ছা এটা অপশানটা যেটা সেটা হচ্ছে সি, অপশান নাম্বার সি, বুঝতে পারছো? আচ্ছা এরপর দেখো 6 নম্বর যেটা,
একটি মসৃণ অনুভূমিক টেবিলের উপর একটি শিকল রাখা আছে। শিকলের দৈর্ঘ্যের 1/3 টেবিলের বাইরে ঝুলছে। শিকলের দৈর্ঘ্য L, ভর M হলে ঝুলন্ত অংশটিকে টেবিলের উপর তুলতে কত কার্য করতে হবে? তাহলে এই হচ্ছে টেবিল, এইখানে একটা শিকল নিচে ঝুলছে। তাহলে এই যে শিকলটা যেটা আছে, মোট দৈর্ঘ্য হচ্ছে L আর মোট ভর হচ্ছে কত? M। তাহলে ঝুলন্ত অংশের যে দৈর্ঘ্যটা সেটা বলা আছে মোট দৈর্ঘ্যের 1/3। তাহলে মোট দৈর্ঘ্যের যদি 1/3 হয় তাহলে ঝুলন্ত অংশের দৈর্ঘ্য হচ্ছে কত? L/3। আর মোট ভর আমরা যেটা পাবো সেটা হচ্ছে কত? M/3। এটা মোট ভর। এরপর এই ঝুলন্ত অংশটিকে যদি টেবিলের উপর তুলতে চাই, এইখানে দেখো কার্যক্ষমতা শক্তি থিওরি পড়ানোর সময় বলেছিলাম যদি লম্বা কোনো যদি বস্তু হয়, এরপর সেটাকে যদি আমরা সোজা করি বা কোনো দেওয়ালের সাথে আটকাই, তাহলে সেক্ষেত্রে আমরা কী ধরবো সেটাকে? না লম্বা বস্তু না মনে করে একটা বিন্দু মনে করব। ক্লিয়ার? আচ্ছা, এই যে বিন্দুটা যেটা সেটা কোথায় থাকবে? না ভর কেন্দ্রে থাকবে। তাহলে ভর কেন্দ্রের উচ্চতা হচ্ছে কত? না এটা L/6। ভর কেন্দ্রের উচ্চতা H সমান আমরা কত লিখব? মোট দৈর্ঘ্যের অর্ধেক অর্থাৎ L/6। এটা ভর কেন্দ্রের উচ্চতা। তাহলে এই বস্তুটাকে আমরা H উচ্চতা উপর তুললেই হয়ে গেল, সমস্ত শিকলটা উপর উঠে যাবে, কারণ সমস্ত ভরটা তো এখানে জমা করা আছে। তাহলে আমরা এখান থেকে কী লিখব? কৃতকার্য W সমান হচ্ছে mgh। তো তাহলে M এর জায়গায় লিখছি আমরা M/3, G এর জায়গায় লিখছি G, আর H এর জায়গায় কত লিখব? L/6 অর্থাৎ mgL/18। এটা হচ্ছে কৃতকার্য। বুঝতে পারছো? এটা হচ্ছে ডি অপশানটা। দেখো অপশান নাম্বার হচ্ছে কত? ডি। আচ্ছা, এরপর দেখো 7 নাম্বার যেটা দেওয়া আছে, 7 নাম্বার প্রবলেম হচ্ছে কি, একজন ভারোত্তোলক 3 সেকেন্ড সময়ে মাটি থেকে 2 মিটার উঁচুতে 300 কেজি ভর তুলল। লোকটি যে ক্ষমতা প্রয়োগ করে তার পরিমাণ কত? তাহলে টাইম টি সমান দেওয়া হচ্ছে 3 সেকেন্ড হয়েছে, আর দেওয়া আছে H সমান হচ্ছে 2 মিটার, আর বস্তুর ভর M সমান কত দেওয়া আছে? 300 কেজি হয়েছে। আচ্ছা, এরপর দেখো তাহলে এইখানে আমরা ক্ষমতা যদি নির্ণয় করতে চাই, তাহলে ক্ষমতা P সমান আমরা কত জানি? W/T। তো তাহলে W সমান হচ্ছে কত? mgh। তাহলে mgh/T মানে আমরা কত লিখব? 300 × 10 × 2/3 সেকেন্ড মানে কত হচ্ছে? 2 × 10⁻3। এটা 2 আর কে 3, 100 হয়ে গেল এটা। তাহলে 2 × 10⁻3 এত কী হবে? এটা জুল হয়ে গেল। হয়ে গেছে? এই এত ওয়াট ক্ষমতা নির্ণয় করছি আমরা, এটা হচ্ছে এত ওয়াট হয়েছে। আচ্ছা, এখানে দেখো, আচ্ছা অপশান কিন্তু মিলছে না। এই যে না মিলার কারণ হচ্ছে কি, দেখো এই যে জি এর মানটা যেটা আমরা 10 ধরেছি, এটা 10 না ধরে G = 9.8 ধরে সেটা হিসাব করবে, তাহলে অ্যান্সারটা চলে আসবে। বোঝা গেছে? আচ্ছা, এরপর নেক্সট দেখো 8 নাম্বার হচ্ছে একটি টারবাইনের ব্লেডের উপর 6000 কেজি/মিনিট হারে জল পড়ছে। জলপ্রপাতের উচ্চতা 100 মিটার। এর ফলে টারবাইনে যে ক্ষমতা উৎপন্ন হয় তার পরিমাণ কত? তাহলে ব্লেডের উপর জল পড়ার হার যেটা 8 নাম্বারটা, জল পড়ার হার অর্থাৎ M/T, এটা সমান হচ্ছে কত? 6000 কেজি/মিনিট হয়েছে। আচ্ছা, উচ্চতা H সমান দেওয়া আছে কত? H সমান হচ্ছে 100 মিটার। 100 মিটার হয়েছে। আচ্ছা, জি সমান এখানে বলে দেওয়া আছে, জি সমান হচ্ছে 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। এরপর ক্ষমতা P সমান আমরা কত জানি? mgh/T। তো তাহলে M সমান হচ্ছে কত? আচ্ছা, M/T সমান হচ্ছে কত? আচ্ছা, কেজি/মিনিট আছে, এটা কিসে দেওয়া আছে? এটা কেজি/মিনিটে দেওয়া আছে। সেটা কিসে কনভার্ট করতে হবে? কেজি/সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে আমরা সেটা কী লিখব? 6000 / 60 কেজি/সেকেন্ড হয়ে গেল। আচ্ছা, জি সমান হচ্ছে কত? 10, আর H সমান হচ্ছে কত? 100।
এইচ সমান হচ্ছে কত 100, ঠিক। তাহলে এটা আমরা হচ্ছে 0.006, এটা 100, তাহলে 2, 4, 5 10⁵ এত ওয়াট। বোঝা গেছে? এটা কিলোওয়াটে দেওয়া আছে, তাহলে কিলোওয়াট হলে কত হয়ে যাবে সেটা, এটা 1000 দিয়ে যদি ভাগ করে দিই আমরা, তাহলে 100 কিলোওয়াট আছে। আচ্ছা 9 নম্বরটা দেখো, এর লেখচিত্র দেওয়া আছে। হ্যাঁ, স্থির শক্তি গতিশক্তির পরিবর্তন। তাহলে আমরা এখানে 8 নাম্বার 8 + 1 9 নম্বর অঙ্ক, যদি অবাধে পতনশীল যদি বস্তু হয়, তাহলে এইখানে যে বস্তুটা যেটা আছে সেটা সর্বোচ্চ কী আকারে শক্তিটা আছে না স্থির শক্তি আকার আছে। এইভাবে যদি গ্রাফটা করি, তাহলে এটা হচ্ছে স্থির শক্তি ইপি, আর এই পাশে হচ্ছে গতিশক্তি ইকে। একটা মন দিয়ে দেখো, এরপর যখন সর্বোচ্চ উচ্চতায় আছে তাহলে স্থির শক্তি হচ্ছে ম্যাক্সিমাম, তখন গতিশক্তি হচ্ছে কত 0। তাহলে এটা হচ্ছে স্থির শক্তি, আর এটা হচ্ছে আমাদের গতিশক্তি 0 আছে। যত নিচের দিকে নামবে তত কি হবে, উচ্চতাটা কমবে। এই উচ্চতাটা কমার সাথে সাথে স্থির শক্তির হ্রাস পাবে এবং গতিশক্তিটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। তাহলে গতিশক্তি ধীরে ধীরে উপর দিকে উঠবে এবং স্থির শক্তি ধীরে ধীরে নিচের দিকে নামবে। বোঝা গেছে? যখন একদম ভূমি স্পর্শ করার আগের মুহূর্তে যখন চলে আসবে, তখন স্থির শক্তির মান হচ্ছে 0 আর গতিশক্তির মান হচ্ছে ম্যাক্সিমাম। বোঝা গেছে? তাহলে এই যে লেখচিত্রটা যেটা আছে সেটা দেখো, বি অপশানটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়েছে। আচ্ছা এরপর দেখো, একটি বায়ুচালিত জেনারেটর বায়ু শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। ধরো যে জেনারেটরটি তার ব্লেডের সঙ্গে সংশ্লিষ্ট বায়ু শক্তির একটি নির্দিষ্ট অংশকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। বায়ুর বেগ ভি হলে আউটপুট বৈদ্যুতিক ক্ষমতা কত হয়েছে? ক্ষমতা বেগের সাথে কীভাবে পরিবর্তিত হয়। তাহলে প্রবলেম নম্বর 10 আমরা কি করব দেখো। আচ্ছা আমরা কি জানি, ক্ষমতা পি সমান এফ ইন্টু ভি, এফ ইন্টু ভি। তাহলে এখান থেকে পি সমান লেখা যায়, এফ মানে হচ্ছে কত ভি ইন্টু ডিএম বাই ডিটি ইন্টু ভি। তাহলে এখান থেকে পি ইকুয়াল টু ভি স্কোয়ার ইন্টু ডিডিটি অফ এম, যেটা সেটা আমরা কি জানি আয়তন ইন্টু ঘনত্ব। তাহলে রো ইন্টু ক্যাপিটাল ভি। তাহলে পি ইকুয়াল টু ভি স্কোয়ার ইন্টু রো। তাহলে আমরা কি পাচ্ছি ডিভি বাই ডিটি। ভি মানে হচ্ছে কি এখানে আয়তন, তাহলে লেখা যায় পি ইকুয়াল টু ভি স্কোয়ার রো। আচ্ছা এটাকে লিখছি আমরা ডিডিটি অফ এ এল, দৈর্ঘ্য ইন্টু ক্ষেত্রফল সমান হচ্ছে আয়তন। তাহলে পি ইকুয়াল টু ভি স্কোয়ার রো এ, এটা হচ্ছে কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল। এরপর ডিএল বাই ডিটি। তাহলে ডিএল বাই ডিটি যেটা দৈর্ঘ্যের পরিবর্তন হার, সেটা আমরা কি জানি বেগ। তাহলে এখান থেকে পি ইকুয়াল টু ভি স্কোয়ার রো এ ইন্টু ভি। দিস এমপ্লাইজ পি ইকুয়াল টু রো এ ইন্টু ভি কিউব। এইটা আমাদের যদি কনস্ট্যান্ট হয় তাহলে এখান থেকে লেখা যায় পি প্রপোর্শনাল টু ভি টু দি পাওয়ার 3। ক্লিয়ার? এটা অপশান নাম্বার দেখো সি, অপশান নাম্বার হচ্ছে সি। বুঝতে পারছো? আচ্ছা 11টা যেটা দেওয়া আছে, একটি ইলেকট্রন 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে গেলে যে শক্তির অধিকারী হয়। আমরা জানি 1 ইলেকট্রন ভোল্ট বলে একটা কার্যের বা শক্তির একটা একক আছে, সেটা হচ্ছে কোনটা না একটি ইলেকট্রনকে 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে নিয়ে গেলে যে পরিমাণ শক্তি অর্জন করে তাকে আমরা কি বলি 1 ইলেকট্রন ভোল্ট। কারণ ডাব্লিউ সমান আমরা কি জানি কিউ ইন্টু ভি, আধান ইন্টু বিভব পার্থক্য, সেটাই আমাদের কৃতকার্য। তাহলে ইলেকট্রন আধান যদি ই হয় আর বিভব যদি 1 ভোল্ট হয়, তাহলে কৃতকার্য আমরা ডাব্লিউ সমান কত লিখব বা শক্তি সমান হচ্ছে 1 ইভি। একটা আমরা কি পাচ্ছি 1 ইভি বা 1 ইলেকট্রন ভোল্ট। বুঝতে পারছো? আচ্ছা এরপর দেখো 11টা হয়ে গেল। 12 নম্বর কি দেওয়া আছে দেখো, 6 কেজি ভরের একটি বস্তুর উপর একটি বল ক্রিয়া করায় বস্তুটি সরণ ঘটায়। হয়েছে মিটার এককে সরণটা হচ্ছে এক্স ইকুয়াল টি স্কোয়ার বাই 4 সমীকরণ দ্বারা প্রকাশিত। টি
2 সেকেন্ড সময়ে বল দ্বারা কৃতকার্যের পরিমাণ কত? হয়েছে, বল দ্বারা কৃতকার্যের পরিমাণ কত? তাহলে এখানে কি দেওয়া আছে, বস্তুর ভর, দেখো 12 নাম্বারটা, বস্তুর ভর m সমান দেওয়া আছে 6 কেজি, হয়েছে। আচ্ছা, সরণ x = t²/4 আর টাইম t = 2 সেকেন্ড, এটা মিটার দেওয়া আছে। তাহলে এইখান থেকে আমরা কি করব না, বেগ v সমান কত জানি, dx/dt। তাহলে দিস এমপ্লাইজ v = ddt অফ t²/4। তাহলে দিস এমপ্লাইজ v = 1/4 × 2t। তাহলে t সমান কত দেওয়া আছে, 2 সেকেন্ড দেওয়া আছে। তাহলে দিস এমপ্লাইজ v = 1/4 2 × 2, মানে v = হচ্ছে কত, 1। তাহলে v = যদি 1 হয় তাহলে আমরা কি লিখব, কৃতকার্য w সমান হচ্ছে কত, হাফ mv², অর্থাৎ হাফ m মানে হচ্ছে 6 আর v² মানে 1² মানে হচ্ছে কত, 3 জুল। হয়ে গেছে। এটা অপশান নাম্বার হচ্ছে কত না, ডি। হয়েছে। আচ্ছা, এরপর 13 নম্বর কী দেওয়া আছে দেখো, স্মল এম ভরে একটি ব্লক থিটা নতিকোণ বিশিষ্ট একটি নততল বরাবর উপর দিকে উঠে ব্লক ও নতলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে নতল বরাবর ব্লকটিকে এক্স দূরত্ব নিয়ে যেতে কত কার্য করতে হবে? এটা 13 নম্বর প্রবলেম। এভাবে আছে সেটা, হয়েছে। ব্লকটা যদি এইখানে থাকে তাহলে ব্লকের যে বলটা ক্রিয়া করে এই কোণটা যদি থিটা হয় তাহলে আমরা এই কোণটা থিটা পাই। তাহলে mg এর উল্লম্ব উপাংশ এদিকে আমরা কত পাবো, mg sin থিটা। যেহেতু ব্লকটা উপর দিকে উঠছে তাহলে ঘর্ষণ বলটাও নিচের দিকে, F নিচের দিকে। তাহলে মোট ক্রিয়াশীল বল F সমান কত লিখব, mg sin থিটা প্লাস F। তাহলে এখান থেকে F = mg sin থিটা প্লাস F। F মানে হচ্ছে কত না, মিউ mg cos থিটা। F সমান আমরা কত পাচ্ছি, মিউ mg cos থিটা, অর্থাৎ mg sin থিটা প্লাস মিউ cos থিটা। এটা F = হয়ে গেল। এরপর যদি আমরা কৃতকার্য নির্ণয় করতে চাই তাহলে প্রযুক্ত বল ইন্টু সরণ কত দূরত্ব গেছে সেটা না, x দূরত্ব গেছে। তাহলে w সমান কি লিখব, F × x = কত হচ্ছে, mgx sin থিটা প্লাস মিউ cos থিটা। ক্লিয়ার? এটা দেখো অপশান নাম্বার এ, এটা হচ্ছে অপশান নাম্বার এ, বুঝতে পারছো? আচ্ছা, 14 নাম্বারটা দেখো, 14 নাম্বার কি দেওয়া আছে, এখানে হয়ে যাবে, একটি বস্তু এইখানে আছে, এটাকে একবার এই পথে নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে 1 নম্বর পথ, একবার এই পথে নিয়ে যাচ্ছি 2 নম্বর পথ, একবার এই পথে নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে 3 নম্বর পথ। তাহলে এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এই পথ 1 নম্বর পথটা যেটা, এটা হচ্ছে W1 কৃতকার্য, 2 নম্বর পথ হচ্ছে W2 আর 3 নম্বর পথ হচ্ছে কত, W3। 3টা পথে নিয়ে গিয়েছি আমরা। এইখানে অঙ্কটা করার আগে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে কোনটা না, স্থিতি শক্তি বা কৃতকার্য যেটা সেটা পথের উপর নির্ভরশীল নয়, হয়েছে। কোন বিন্দু থেকে কোন বিন্দুতে গেছে তার উপর নির্ভরশীল। দেখো 3টা পদ্ধতি যেটা গেছে সেটা এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছে, এটা একটা সেম জিনিস হচ্ছে। 1 নম্বর যেটা সেটা এই পথে গেছে, 2 নম্বরটা সোজা গেছে আর 3 নম্বরটা বক্র পথে গেছে। যেহেতু দুটা বিন্দু স্থির তাহলে কৃতকার্যটা এখানে স্থির, অর্থাৎ আমরা কি পাবো এখান থেকে না, W1 সমান W2 সমান W3। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো 15 নম্বরটি কী দেওয়া আছে এখানে, একটি নদীর ব্রিজ আর বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তাকার, গাড়ি ও আরোহীর ভর m হলে এবং ভি বেগে আরোহী ব্রিজ অতিক্রম করলে ব্রিজের শীর্ষবিন্দুতে গাড়ি ও আরোহীর উপর যে বল প্রযুক্ত হয় তা হলো কত? তাহলে ব্রিজটা যেটা আছে সেটা হচ্ছে এইভাবে আছে, অবতল ব্রিজ। তাহলে এই যে পথটা যখন গাড়িটা এখান থেকে এই পথে যখন ঘুরছে
সেটা কেমন হচ্ছে, এটা একটা উল্লম্ব বৃত্তপথ তৈরি করছি। তাহলে যখন গাড়িটা এই অবস্থানে আছে, গাড়িটি যখন এই অবস্থানে আছে, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে দেখো, গাড়ির ওজন যেটা mg সেটা নিচের দিক ক্রিয়াশীল, আর অপকেন্দ্র বল যেটা সেটা হচ্ছে উপর দিকে, সেটা হচ্ছে কত না mv²/r। তাহলে এই বিন্দুতে যে লব্ধি বলটা আমরা যেটা পাবো, তাহলে F সমান কত পাবো না mg - mv²/r। ব্যাসার্ধটা ক্যাপিটাল আর দেওয়া আছে, বক্রতা ব্যাসার্ধ, তাহলে ডিভাইডেড বাই ক্যাপিটাল আর। এখানে আরেকটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে কোনটা, এটা যদি এইভাবে যদি ব্রিজটা থাকে, যদি ব্রিজটা এইভাবে যদি থাকে এবং গাড়িটা যদি এইখানে যদি থাকে, এইখানে যদি গাড়িটা থাকে, তাইছি, তখন আমরা যেটা হিসাব করব সেটা হচ্ছে কোনটা না নিচের দিকে হচ্ছে mg আর নিচের দিকে হচ্ছে mv²/r। তাহলে মোট বল F সমান আমরা কত লিখব না mg প্লাস mv²/r। হয়ে গেছে। যেহেতু ব্রিজটা এইভাবে আছে, তাহলে এইটা হচ্ছে তোমার কারেক্ট অপশান হয়েছে। তাহলে এটা হচ্ছে কত না অপশান নাম্বার সি। বুঝতে পারছো? তাহলে এই প্রবলেমগুলো ভালো করে দেখে রাখো এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ।